গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকারেতে কি বলা আছে? বেশ কিছু বিতর্কিত কথা বলা আছে। যেমন প্রথম কথাটা তোমার কমন কথা, যে কোনো গ্যাসই অনেক অণুর সমন্বয়ে গঠিত, but the molecules are of point size and volume of the molecule is zero with respect to the total volume of the gas। যে গ্যাসের অণুগুলো হচ্ছে বিন্দু ভর এবং সমগ্র পাত্রের আয়তনের সাপেক্ষে এদের আয়তন জিরো। এক বিতর্কিত কথা, পয়েন্ট সাইজ, বাস্তবে পয়েন্টের অস্তিত্ব নেই, কিন্তু ধরে নেওয়া হয় গ্যাসের মলিকিউলগুলো পয়েন্ট সাইজ। 2 নম্বর, যে গ্যাসের অণুগুলো সতত সঞ্চরণশীল এবং এরা যে কোনো দিকে যে কোনো গতিবেগ, শূন্য থেকে অসীম যে কোনো গতিবেগ নিয়ে চলতে পারে। দি গ্যাস মলিকিউলস আর অলওয়েজ মুভিং with all possible directions with the velocity from 0 to infinity। বিতর্কিত কথা, তার কারণ আইনস্টাইনস রিলেটিভিটিতে বলাই আছে যে নো মেটেরিয়াল পার্টিকেল ক্যান টাচ দি ভেলোসিটি অফ লাইট। আলোকের গতিবেগকে ক্রস তো করতে পারেই না, আলোকের গতিবেগকে টাচ করতেও পারে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা বলা হলো যে না, গ্যাসের অণুগুলোর গতি 0 থেকে অসীম যে কোনো গতিবেগ হতে পারে। 3 নম্বর, গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কিন্তু এই সংঘর্ষ হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, অর্থাৎ the collision between the molecules are perfectly elastic collision। কিন্তু তোমরা পড়েছো যে বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না, কিন্তু গ্যাসের অণুগুলোকে ধরে নেওয়া হয় যে না, এরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। 4 নম্বর, যে গ্যাসের অণুগুলোর কোনো রকম একে অপরের ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না। দ্যার ইজ নো ইন্টারাকশন ফোর্স বিটুইন দি মলিকিউলস। কিন্তু বাস্তবে দুটো অণুর মধ্যে সর্বদাই কিছু আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবেই থাকবে, হাউএভার স্মল ইট ইজ। এটা যতই ছোট হোক না কেন, কিছু না কিছু আকর্ষণ বল থেকেই যাবে, কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে বলে দেওয়া হলো না, এটা জিরো, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই। 5 নম্বর, গ্যাসের অণুগুলো সর্বদা সংঘর্ষ হচ্ছে ঠিকই, কিন্তু প্রতি 1 ঘন মিলিমিটার স্থানে এদের সংখ্যা অপরিবর্তিত থাকে। সেই কারণে কোনো কোনো বইয়ে দেখবে লেখা আছে যে গ্যাসের অণুগুলোর সংখ্যা ঘনত্ব সর্বদা অপরিবর্তিত থাকে। ধরো 1 ঘন মিলিমিটার স্থানে একটা গ্যাসীয় পদার্থের ধরো 100 কোটি অণু আছে। যে মুহূর্তে 10 লক্ষ অণু সেই জায়গা থেকে সংঘর্ষের জন্য বেরিয়ে চলে যাবে, সেই মুহূর্তে অন্য কোনো স্থান থেকে 10 লক্ষ অণু প্রবেশ করে যাবে, দিয়ে সংখ্যাটা অপরিবর্তিত রেখে দেবে। সেই কারণে বলা হয় যে প্রতি একক আয়তনে গ্যাস অণুগুলোর সংখ্যা অপরিবর্তিত থাকে। 6 নম্বর, গ্যাসের অণুগুলো সর্বদা সংঘর্ষ হচ্ছে, কিন্তু দুটো সংঘর্ষের মাঝে অণুগুলো যে দূরত্ব অতিক্রম করে তার মধ্যে কিন্তু কোনো সংঘর্ষ ঘটে না। ওই জায়গাটাকে বলা হয় মুক্ত পথ বা ফ্রি পাথ। এইখান থেকে এইখানে, এই সংঘর্ষের পরে এখানে গেলে এই জায়গাটা জুড়ে কোনো সংঘর্ষ হয়নি, এই কারণে এই ডিস্টেন্সটাকে বলা হয় মুক্ত পথ। দেখা গেছে
যে দুটো এই মুক্ত পথ অতিক্রম করতে যা সময় লাগে তার সাপেক্ষে দুটো অণুর মধ্যে যে সংঘর্ষের যে সময়, যাকে বলে সংঘর্ষ কাল, এটা নগণ্য। অর্থাৎ গ্যাসের মুক্ত পথ অতিক্রম করার সাপেক্ষে দুটো অণুর মধ্যে সংঘর্ষ কাল এটা হচ্ছে নগণ্য। 7 নম্বর, গ্যাসের অণুগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে যে তোমার তাৎক্ষণিক অর্থাৎ মুহূর্তের মধ্যে ঘটে যায়। 8 নম্বর, যেহেতু গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নেই, সেই কারণে গ্যাসের অণুগুলোর মধ্যে স্থিতিশক্তি নেই। অলরেডি বলেইছি একটা সিস্টেমে স্থিতিশক্তি কখন থাকে, আর যখন ওই সিস্টেমের ওপর কোনো ফোর্স অ্যাক্ট করে, ফোর্স কাজ করে। গ্যাসের অণুগুলোর উপর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকায় গ্যাসের অণুগুলোর শক্তি হলো সম্পূর্ণ স্থিতিশক্তি। এইগুলো হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের অঙ্গীকার। এই অঙ্গীকারগুলোকে কাজে লাগিয়ে গ্যাসের বিভিন্ন ভৌত রাশি যেমন চাপ, অণুগুলোর শক্তি, আরও অন্যান্য বিভিন্ন বিষয় নির্ণয় করা হয়। এই নির্ণয়ের আগে তোমাদের তার আগে একটা বলে দিই যে গ্যাস অণুগুলোর তোমার ফ্রি পাথ কতটা হয়, মুক্ত পথ কতটা হয়, এটা নির্ণয় করার জন্য আমরা একটা অণু গতিশীল ধরে নেব। গ্যাসের অণুগুলোর গতিবেগকে সি দিয়ে লেখা হয়, কিন্তু এই সঙ্গে ধরে নেব যে অন্যান্য মলিকিউলগুলো এই সময় স্থির আছে। অর্থাৎ একটা গ্যাসের অণু, একটা গ্যাস মলিকিউল, আমি বড় করে দেখাচ্ছি, এইটা এই মলিকিউলটা গতিশীল এই দিক বরাবর, এই দিক বরাবর সি ভেলোসিটি নিয়ে এই মলিকিউলটা গতিশীল। তাহলে লক্ষ্য করে দেখ যে এইটা হচ্ছে মলিকিউলের ব্যাস। তাহলে এই মলিকিউলটা এই দিকে যখন গতিশীল তখন অপর দুটো মলিকিউল এর সংস্পর্শে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এই একটা, এই একটা, এটা একটু বড় হয়ে গেল। এই দুটো মলিকিউল এইবার 1 সেকেন্ডে ধরো যে দূরত্ব এই পর্যন্ত এসে পৌঁছালো, অর্থাৎ সি দৈর্ঘ্য সম্পন্ন একটা চোঙকে আমি কল্পনা করলাম। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে যে সি, যে গ্যাসের গতিবেগের, গ্যাস অণুর গতিবেগের সঙ্গেতে সমান। আমরা ধরে নিচ্ছি অন্যান্য মলিকিউল, অর্থাৎ এই দুটো মলিকিউল স্থির অবস্থায় আছে, কিন্তু এ চলছে, মাঝেরটা গতিশীল। তাহলে এই মলিকিউলটার সঙ্গে এর সংঘর্ষ কখন হবে না, এই মলিকিউল থেকে এই মলিকিউলের যে মধ্যবর্তী গ্যাপ, যদি অণুগুলোর এইখান থেকে এই দূরত্বটা থেকে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যে দূরত্ব যদি এর ব্যাসের সঙ্গে সমান হয়ে যায়, দেখ আমি আরেকবার দেখাচ্ছি এই জিনিসটা, বড় করে দেখাচ্ছি। তার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এই মলিকিউলটার ব্যাসার্ধ, মাঝের মলিকিউলটা গতিশীল, মাঝের মলিকিউলটার ব্যাসার্ধ। আবার এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এই দিকের মলিকিউলটার ব্যাসার্ধ। তাহলে এই মলিকিউল আর এই মলিকিউলের মধ্যে সংঘর্ষ ঘটার শর্ত কি? যদি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব
এই দুটো ব্যাসার্ধের সমষ্টি বা এই মলিকিউলটা যেটা ব্যাস, যে কোনো মলিকিউলের ব্যাসের সঙ্গে যদি সমান হয়ে যায় তবেই সংঘর্ষ ঘটবে, নচেত ঘটবে না। অর্থাৎ এদের সংঘর্ষ ঘটার শর্ত হলো দুটো মলিকিউলের কেন্দ্রদ্বয়ের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা মলিকিউলটার ব্যাসের সঙ্গে সমান হবে। যদি ব্যাসের সঙ্গে সমান হয় তাহলে এই সংঘর্ষ হবে, যদি ব্যাসের থেকে বেশি দূরত্ব হয় সংঘর্ষ হবে না, আর যদি ব্যাসের থেকে কম দূরত্ব হয় তাহলে সংঘর্ষ ঘটবে। তাহলে এই যে ব্যাস, এই ব্যাসটাকে বলা হয় স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তাহলে এই যে মধ্যবর্তী মলিকিউলটা যখন এদিকে গতিশীল তখন কার কার সঙ্গে সংঘর্ষ ঘটবে না, যে সকল অণুগুলো এই চোঙের মধ্যে প্রবেশ করে যাবে সেই চোঙের মধ্যে যে সকল অণুগুলো প্রবেশ করবে তাদের সঙ্গেই সংঘর্ষ ঘটবে। বা অন্যভাবে বললে বলা যায় এই একটা চোঙ, যে চোঙের ব্যাসার্ধটা, এই চোঙের ব্যাসার্ধ মানে তোমার এইখান থেকে এতটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ বা এদিক থেকে এতটা। আচ্ছা একটু ভুল বলেছি, আমি আরেকবার ড্রয়িংটা করি। এইটা হবে, এটা মুছে দিলাম, এই কেন্দ্র থেকে এটা যোগ হবে। এই চোঙের মধ্যে যারা প্রবেশ করে যাবে তাদের সঙ্গেই তোমার সংঘর্ষ হবে। যে এই চোঙের মধ্যে যে মলিকিউল প্রবেশ করবে তার সঙ্গেই সংঘর্ষ হবে। অর্থাৎ এই গ্যাপটা হচ্ছে তোমার সিগমা। অর্থাৎ যে এই চোঙের ব্যাসকে সিগমা, যেটা অণুর ব্যাসের সঙ্গে সমান বলা হচ্ছে, তাহলে সিগমা হচ্ছে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তাহলে মধ্যবর্তী অণুটার সঙ্গে সংঘর্ষ ঘটবে সেই সমস্ত অণু, যে সমস্ত অণুগুলো এই চোঙের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ব্যাসার্ধ সম্পন্ন চোঙের মধ্যে যে অণু প্রবেশ করবে তার সঙ্গেই দেখো সংঘর্ষ ঘটবে। এর যদি কাছে আরো যায়, এদিকে যদি চলে যায় তাহলে সংঘর্ষ হবে, কিন্তু এখান থেকে যদি একটু দূরে সরে যায় এই অণুটাই যদি এরকম না থেকে যদি এইরকম থাকে তাহলে দেখো সংঘর্ষ করবে না, এ স্মুথলি বেরিয়ে চলে যাবে। সুতরাং তাহলে সংঘর্ষ ঘটার শর্ত হলো যে এই চোঙের মধ্যে প্রবেশ করতে হবে কোন চোঙ না, যে চোঙের ব্যাসার্ধটা অণুর ব্যাসের সঙ্গে সমান। তাহলে সেই চোঙের আয়তন কত, তাহলে ভলিউম অফ দি সিলিন্ডার, ভলিউম of the cylinder equal to pi sigma square c। c হচ্ছে দৈর্ঘ্য 1 সেকেন্ডে যে দূরত্ব যায় গতিবেগ পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে এই সমস্ত অণুর সঙ্গে সংঘর্ষ ঘটবে। তাহলে 1 সেকেন্ডে গ্যাসের এই অণুটা 1 সেকেন্ডে এই অণুটা যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্য সম্পন্ন চোঙের আয়তন হলো পাই সিগমা স্কয়ার সি। এইবার আমরা ধরে নেব যে প্রতি একক আয়তনে অণুর সংখ্যা n। তাহলে এক আয়তনে যদি অণুর সংখ্যা n হয় তাহলে এই আয়তনে অণুর সংখ্যা কত হবে, তাহলে নাম্বার অফ molecules within the cylinder equal to pi sigma square Cn, where n is the number of molecules per unit volume। তাহলে এই এর মধ্যে পাই সিগমা স্কয়ার Cn সংখ্যক অণু আছে। তাহলে এখন আমাদের বার করতে হবে যে তোমার মিন ফ্রি পাথ কত হয়। তাহলে এর মধ্যে এতগুলো অণু আছে মানে এতগুলো অণুর সঙ্গে সংঘর্ষ ঘটছে এই মলিকিউলটা যখন এদিকে মুভ করছে। তাহলে
পাই সিগমা স্কোয়ার সিএনটি সংঘর্ষ ঘটে যখন অতিক্রান্ত দূরত্ব সি, এই যে এই ডিস্টেন্স এখান থেকে এতটা গেছে সি, এতগুলো সংঘর্ষ ঘটবে তার কারণ এই দূরত্বের মধ্যে অণু আছে পাই সিগমা স্কোয়ার সিএন। সুতরাং পাই সিগমা স্কোয়ার সিএনটি সংঘর্ষ করছে যখন অতিক্রান্ত দূরত্ব সি। সুতরাং একটি সংঘর্ষ ঘটে যখন অতিক্রান্ত দূরত্ব সি বাই পাই সিগমা স্কোয়ার সিএন 1 বাই পাই সিগমা স্কোয়ার এন, এটাই হচ্ছে মিন ফ্রি পাথ। সুতরাং মিন ফ্রি পাথ lambda equal to 1 by pi sigma square n, এটাই হচ্ছে গড় মুক্ত পথের রাশিমালা। এই যে বিভিন্ন মুক্ত পথগুলো আছে এগুলো যোগ করে যতগুলো পথ আছে তত সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় মুক্ত পথ, আর এর রাশিমালা হলো 1 by pi sigma square n। কিন্তু মনে রাখবে this calculation is not accurate because we assume that this middle molecule is moving and all other molecule is at rest। বাস্তবে তা হয় না, সবাই একসাথে চলাচল করে। সেই সবাই যদি একসাথে চলাচল করে সেটা যদি হিসেবে ধরা হয় সেক্ষেত্রে মিন ফ্রি পাথের রাশিমালা হয় 1/√2 পাই সিগমা স্কোয়ার n। অনার্সে গিয়ে এই ক্যালকুলেশনটা পড়বে যে একটা নিচে একটা √2 ফ্যাক্টর এসে যায়।